ভারতের আড়াই চাল, বাংলাদেশ পাকিস্তান বেহাল। এই যে বাংলাদেশ আর পাকিস্তান কেন বেহাল পরিস্থিতি, সেটা অবশ্যই তার একটা ব্যাখ্যা আছে, তার একটা যুক্তিসঙ্গত আলোচনা আছে। আমার সমস্ত দর্শক যারা সোশ্যাল মিডিয়ায় এবং মিডিয়াতে আমাদের হল্লাবোল দেখছেন, বাংলাদেশ এবং ভারতের দর্শক, তাদের প্রত্যেককেই আমি আজকের হল্লাবোলে সসম্মানে স্বাগত জানাবো। কারণ আপনারা সঙ্গে আছেন বলেই আমরা একটা পার্টিকুলার প্যারামিটার সেট করতে পেরেছি। বাংলাদেশ ইস্যুতে ক্রমাগত আমরা কন্টিনিউয়াসলি আলোচনার মধ্যে থাকছি। 5ই আগস্ট 2024 কি হলো? হাসিনা তিনি চলে আসলেন, ওয়াকারুজ্জামান তাকে সাহায্য করলেন বাংলাদেশ থেকে ভারতে চলে আসতেন। আচ্ছা, আপনি বলুন তো, কেন এরপরেও বাংলাদেশিরা ক্রমাগত ভারতের দিকে আঙুল তুলে বলছে যে হাসিনাকে ভারত ইচ্ছা করে ভারতে জায়গা দিয়েছে? একজন অন্য দেশের বিপদগ্রস্ত একজন প্রধানমন্ত্রী যখন ভারতের কাছে আশ্রয় চাইছেন, মানবতার মুখ থেকে ভারতের কি উচিত ছিল? হাসিনাকে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া। এক, তার পরবর্তীকালে নতুন অন্তর্বর্তী সরকার তৈরি, আর তারপর থেকে ক্রমাগত ভারত বিরোধী স্লোগানে সোচ্চার বাংলাদেশের মাঠ ময়দান, রাজনীতির মঞ্চ থেকে টেলিভিশনের স্টুডিও। আমি কেন এই কথাগুলো বলছি? কারণ ক্রমাগত ভারত বিরোধী স্লোগান আনএডুকেটেড সাধারণ লেম্যান যেরকম মাঠের মাঝখানে দাঁড়িয়ে বলছেন, আবার অনেকে যারা শিক্ষিত সেনাবাহিনীতে কর্মরত ছিলেন একটা সময়, প্রাক্তন সেনাকর্তা বাংলাদেশের এবং বাংলাদেশের রাজনৈতিক অনেক বিভিন্ন মহলের মানুষ, তারা কিন্তু ভারত বিরোধিতার কথা বলছেন। এখনো পর্যন্ত আমি অফিসিয়ালি আনঅফিসিয়ালি কোনো আওয়ামী লীগ বা মুজিবপন্থী বা হাসিনাপন্থী তাদের মুখ থেকে যদিও বা ভারত বিরোধী স্লোগান শুনিনি। ঠিক এই ঘটনার যখন পরম্পরা চলছে, একাধিক ছাত্র মঞ্চ থেকে হই হট্টগোল করে, কালকে আমি দেখাচ্ছিলাম আপনাদের যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। কার দালালি করছে বাংলাদেশ? কার দালালি করছিল বাংলাদেশ? কারা চালাচ্ছে এখন এই মুহূর্তে বাংলাদেশ? তাদের সময় কেন এত মৌলবাদীদের বাড়বাড়ন্ত? এটা কি আনকন্ট্রোলড নাকি প্ল্যান্ড প্রজেক্ট? এটাকে মাথায় রাখতে হবে। অনেক সময় হয় যে সরকারের হাতের বাইরে সবকিছু চলে গেছে, তখন কি হয়? গণঅভ্যুত্থান হয়। আমরা সিরিয়ার কথা জানি, আমরা জানি যে একাধিক দেশে সেনা অভ্যুত্থান হয়, তখন সেনাবাহিনী দায়িত্ব হাতে নিয়ে নেয়। তার সব থেকে বড় প্রকৃষ্ট উদাহরণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। তাহলে বাংলাদেশ এখন কি অবস্থা? এখন প্রেজেন্ট সিচুয়েশন, প্রেজেন্ট কন্ডিশন কি বাংলাদেশে? এই যে জুলাইয়ের ঘোষণাপত্র করছেন, আমার মনে আছে এরশাদের সময় বাংলাদেশে ইসলামিক, আপনারা বলছেন যে সেকুলার কান্ট্রি। আপনারা অনেক গেস্ট, আমার এই এতদিনের অভিজ্ঞতায়, 2 মাসের অভিজ্ঞতায় আমি বলছি, অনেক গেস্ট বলেন সংখ্যালঘু বলবেন না, আমাদের খারাপ লাগে। বুঝলাম, কি বলবো? সংখ্যালঘু না বলে কি বলবো? বাংলাদেশি বলবো। আচ্ছা, যদি আমি বাংলাদেশি বলি, তাহলে পার্টিকুলার এই যে যারা বৌদ্ধ সম্প্রদায়, যারা আদিবাসী সম্প্রদায়, যারা হিন্দু সম্প্রদায়, তাদের উপর কেন ক্রমাগত আজকের দিনেও কেন আমাদের কাছে 5টা ফুটে যাচ্ছে? আমি দেখাতে পারবো বাংলাদেশের 5 কোণায় ঘটে যাওয়া মিডিয়ার সামনে আসা ঘটনা কেন ঘটছে? সংখ্যালঘুদের উপর অত্যাচার কেন হচ্ছে? কেন সংখ্যালঘুরা বাংলাদেশের সরকারি যে গেজেট, বাংলাদেশের প্রথম সারির পরীক্ষা, সেখান থেকে বাদ পড়ছেন একটা বড় পার্সেন্টেজ, অ্যাবভ 45%। নতুন করে দুবার 43তম গেজেটে প্রথম বাংলাদেশে দেখা গেল। একবার অক্টোবর মাসে বেরোলো, দ্বিতীয়বার এই ডিসেম্বরের 30 তারিখে গেজেট বেরোলো। হিন্দু অন্যান্য সম্প্রদায়ের লোক প্রায় 46% নতুন গেজেটে তারা বাদ চলে গেল। এটা কেন হচ্ছে? কারা বাংলাদেশ শাসন করছে? কি চাইছে তারা? আমি আজ পর্যন্ত এতগুলো প্যানেল করে কোনো গেস্টের কাছ থেকে পরিষ্কার কোনো স্পষ্ট বার্তা পাইনি যে বাংলাদেশ এটা চাইছে। অতিরিক্ত পাকিস্তান নির্ভরতা বেড়েছে। আপনি দেখবেন, আমার কাছে ইনফরমেশন আছে, আপনি চমকে যাবেন। আমি যদি আপনাকে দেখাই, আজকে ইশাক খান তিনি উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ, তিনি মিনিট মিরর বলে একটি প্রেস পাকিস্তানের ইসলামাবাদে বসে তিনি বলছেন, মিনিট মিররে তিনি বলছেন 71 সালে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তার থেকে বাংলাদেশ আমাদের হারিয়ে গেছিল, বাংলাদেশ আমার ভাই। আর অন্যদিকে আমরা কি দেখছি? করাচি আর চট্টগ্রামের মধ্যে জাহাজ এসে পৌঁছেছে 1971 সালের পরেই প্রথমবার পাকিস্তান থেকে জাহাজ এসে করাচি বন্দরে পৌঁছচ্ছে। আপনারা কি ভাবছেন যে ভারত থেকে যে মূল্যে আপনারা পণ্য আমদানি করতেন, পাকিস্তান থেকে সেই মূল্যে আপনি পণ্য আমদানি করতে পারবেন? কি পারবেন? কি পণ্য আমদানিতে কি দেবে পাকিস্তান আপনাদেরকে? একটা বিরাট রাস্তা ঘুরে করাচি থেকে চট্টগ্রাম বন্দর গিয়ে পৌঁছচ্ছেন। অন্যদিকে আমি খুব অবাক হয়ে গেলাম, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার SM মাহবুল আলম, আমি বলছি না, তিনি বলছেন যে এই যে বিমান পরিষেবা, অসামরিক বিমান পরিষেবা দ্রুত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের চালু হতে চলেছে।
আমার প্রশ্ন, এটা অঙ্কন আছে আজকে আমাদের কাছে থাকবে, যে ভারত আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে কিনা, কারণ এই পাকিস্তানের বিমান যাওয়ার ক্ষেত্রে একটা কড়া নিষেধাজ্ঞা আছে। তো এই সমস্ত বিষয়ে আমি দ্রুত আপনাদেরকে দেখাবো আজকের আমাদের প্রতিবেদন। আশা করি ছবিটা একেবারে স্পষ্ট হয়ে যাবে আপনাদের সামনে। আসুন দেখাই। দু 2024-এর 5ই অগস্টের পর থেকে বাংলাদেশের সেনা কিংবা রাজনৈতিক নেতা, মৌলবাদী থেকে সাধারণ মানুষ প্রায় সবার মুখেই শোনা গেছে ভারত বিরোধী স্লোগান। প্রকাশ্য সভা থেকে রাজপথে মিছিলে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে দেখা যাচ্ছে বাংলাদেশিদের। বিষয়টা যতক্ষণ শুধু মৌখিকভাবে প্রতিফলিত হচ্ছিল ততক্ষণ তাকে গুরুত্ব দেয়নি ভারত। কিন্তু যখন পড়ে পাওয়া 14 আনার মতো বাংলাদেশের দায়িত্ব পাওয়া বর্তমান কর্তা ব্যক্তিরা নিজেদের জাত মান খুইয়ে পাকিস্তানের সাথে মাখামাখিতে ব্যস্ত হয়ে পড়ল, সেই সখ্যতা যখন আবার বাণিজ্যিক সখ্যতা, সামরিক সখ্যতায় পৌঁছলো, তখন পরিস্থিতির দিকে নজর দিতেই হলো ভারতকে। কারণ প্রতিবেশী হলেও প্রধান শত্রুপক্ষ পাকিস্তানের সাথে বাংলাদেশের এই অধার্মিক সখ্যতা ভারতের কাছে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এক্ষেত্রে ভারত প্রথমে অবোধ বাংলাদেশকে বোঝাতে কিছু কূটনৈতিক পদক্ষেপ নিলেও চোরে না শোনে ধর্মের কাহিনী। ভারত বিরোধিতা কমাতো দুরস্ত, বরং উল্টে বাংলাদেশে হিন্দু সনাতনীদের উপর হামলা বাড়তে শুরু করলো। এমনকি ভুয়ো মামলায় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে কারাগারে পাঠালো বাংলাদেশ। চট্টগ্রামে গণতন্ত্র লুণ্ঠিত হতে দেখল ভারত তথা বিশ্ববাসী। পাশাপাশি ঢাকায় সঙ্গীতের মেহফিল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় চত্বর, পদ্মার জল, সর্বত্রই পাকিস্তানি আধিকারিক ও অতিথিদের অবাধ বিচরণ লক্ষ্য করা গেল। এমন পরিস্থিতিতে হঠাৎ জেগে উঠল আরাকান আর্মিরা। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ওই আরাকান আর্মি দখল নিল মংডু শহর সহ গোটা রাখাইন প্রদেশের। বাংলাদেশের স্নায়ু চাপ বাড়িয়ে সম্প্রতি আরাকান আর্মি গেরিলা আক্রমণও চালিয়েছে কক্সবাজার এলাকায়। স্বভাবতই ভারত বিরোধিতায় মত্ত বাংলাদেশ নিজেদের দেশ কিভাবে অখণ্ড রাখা যায় তা নিয়ে এখন সবচেয়ে বেশি চিন্তিত। ভরসার থুরি, ভিক্ষার হাত বাড়িয়ে দিয়ে পাকিস্তানের কাছ থেকে স্বল্প দৈর্ঘ্যের মিসাইল কেনার বিষয়েও উদ্যোগী হয়েছে ঢাকা। বাংলাদেশের ভাবটা এমন যেন পাকিস্তান তাদের ত্রাতা, পাকিস্তানি তাদের ভাগ্য বিধাতা। কিন্তু কে লিখবে কার ভাগ্য? কারণ পাকিস্তানের ভাগ্যাকাশে এখন বইছে তালিবানি ঝড়। তেহরিকে তালিবানের আক্রমণে বিধ্বস্ত পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। দ্রুত সেদেশের খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান ভেঙে বেরিয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সময় পাকিস্তানের পাল্টা স্ট্র্যাটেজি আফগান চিকেন নেক, ওয়াকান করিডোর দখলের মতলব এঁটেছে পাকিস্তানি সেনা। কিন্তু সেখানেও ভারতীয় প্রভাবে চাপে পড়েছে পাকিস্তান। কারণ ওয়াকান সীমান্তে তাজিকিস্তানে সক্রিয় ভারত। সেখানে গিজার এয়ারবেস এবং ফারখোর এয়ারবেসে এয়ারক্রাফট সক্রিয় করা হয়েছে বলে সূত্রের খবর। আর এখানেই আন্তর্জাতিক মহল মনে করছে ওস্তাদের মার শেষ রাতে। তাদের প্রশ্ন, রাজার নীতি ও কূটনৈতিক চালে ভারত কি মাত দিল পাকিস্তান ও বাংলাদেশকে? কারণ তালিবান সরকার ইতিমধ্যেই খাদ্য ও ওষুধের জন্য ধন্যবাদ জানিয়েছে ভারতকে। অন্যদিকে সম্প্রতি দিল্লি ঘুরে গেছেন আরাকান আর্মির প্রধান তোয়াং ম্রাত নায়াং। দুই প্রতিবেশীর রক্তের চাপ বাড়িয়ে যেভাবে তেহরিকে তালিবান এবং আরাকান আর্মি হঠাৎ করে ময়দানে নেমে এক পক্ষ বাংলাদেশের আর অন্য পক্ষ পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নিয়েছে, তাতে দুই প্রতিবেশী দেশের বুদ্ধিমানরা মনে করছে গোটা ঘটনার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার কারসাজি রয়েছে। তবে বাংলাদেশ তার কৃতকর্মের সাজা পায় নাকি ফের একবার পর্যুদস্ত হয় পাকিস্তান, তার সময় বলে দেবে। ক্যালকাটা নিউজ। আমি যদি স্ট্র্যাটেজিক জায়গায় দেখতে যাই তাহলে দেখব যে সেই অর্থে আমেরিকা বা চীন এরা কিন্তু বাংলাদেশের পাশে নেই। সেই অর্থে কোনো মুসলিম কান্ট্রি পাকিস্তান ছাড়া তারা কিন্তু বাংলাদেশের পাশে নেই। এখনো পর্যন্ত যে পরিস্থিতি, এখনো পর্যন্ত যে আবহাওয়া, তাতে বাংলাদেশের পাকিস্তান নির্ভরতা বেড়েছে। এবং আজকে একটা খুব অদ্ভুত ছবি আমি আমার দর্শকদেরকে দেখাতে চাইবো। সেটা হচ্ছে বাংলাদেশের পতাকা, আপনারা দেখে অভ্যস্ত, বাংলাদেশের সবুজ রঙের পতাকা, মাঝখানে গোল করে কমলা সার্কেল দেওয়া। তার কোণার দিকে একটু মাইনিউটলি দেখলে ছবিটা দেখতে পাবেন যে সেখানে পাকিস্তানের চাঁদ তারা আঁকা ছবি সামনে এসছে। বাংলাদেশ আজকে বলছে, বাংলাদেশের ছাত্র সমাজ চিৎকার করে বলছে, ইট ইজ রিয়ালিটি। আমি এখানে গল্প বলতে বসিনি। বাংলাদেশের ছাত্র সমাজ বলছে যে শুধুমাত্র প্যালেস্টাইনের পতাকা আর বাংলাদেশের পতাকা ছাড়া বাংলাদেশে আর কোনো পতাকা উড়বে না। নিদান দেওয়া হয়েছে এবং তারপরে
এই দেখুন ছবি দেখাচ্ছি, এখানে ইসকনের পতাকা নামিয়ে দেওয়া হচ্ছে। ইসকন একটি ধর্মীয় প্রতিষ্ঠান, ইসকন কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, ইসকন ভারতের কোনো রিপ্রেজেন্টেটিভ নয়। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই দেখুন, আমরা এই যে চাঁদ তারার ছবি আরেকবার একটু দেখাই, যে বাংলাদেশের এই পতাকা খুব মাইনুটলি আপনাকে দেখতে হবে, কারণ ছবিটা আমাদের কাছে সোশ্যাল মিডিয়া মাধ্যমে একটি সূত্র থেকে এসছে। এই ছবিতে দেখা যাচ্ছে ইসকনের পতাকা নামানো হচ্ছে, বাংলাদেশের পতাকা তোলা হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই বাংলাদেশের পতাকার কোনায় দেখুন চাঁদ তারার ছবি আঁকা সবুজের উপরে। এবার আপনাদেরকে সেটাও শোনাবো, শুধুমাত্র আমরা দেখাচ্ছি সোশ্যাল মিডিয়ার ছবি তা নয়, বাংলাদেশের মাটিতে বসে ছাত্র সমাজ কিভাবে পতাকা কার থাকবে আর কার থাকবে না তার সরাসরি ঘোষণা দিচ্ছে। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে হাজার হাজার উপস্থিত মানুষ হাততালি দিয়ে সেই বক্তব্যকে সমর্থন করছেন। আসুন একবার সেই ছবি দেখাই। এবং ফিলিস্তিনের পতাকা বাদে কোনো পতাকা উঠবে না, বাকি সকল পতাকা নামিয়ে দিবেন। ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা বাদে কোনো পতাকা উঠবে না, বাকি সকল পতাকা নামিয়ে দিবেন। ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা বাদে কোনো পতাকা উঠবে না, বাকি সকল পতাকা নামিয়ে দিবেন। সমস্ত পতাকা নামিয়ে নিতে হবে, বাংলাদেশের মাটিতে ফিলিস্তিনের পতাকা উঠবে। আমি বুঝতেই পারছি না যে বাংলাদেশকে কারা শাসন করছে। এবার আপনি আমাকে বলতে পারেন, বাংলাদেশের যারা দর্শক তারা বলতে পারেন যে ভাই তোমার এত মাথা ব্যথা কিসের। আমি আবারও কালকে বলেছি, আজ আরেকবার রিপিট করছি, বাংলাদেশ যদি ভারতের সীমার থেকে 2000-2500 কিলোমিটার দূরে থাকতো, সত্যি আমাদের মাথা ব্যথা থাকতো না। আমরা এখানে খবর করি যে ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ হচ্ছে, গাজা স্ট্রিপে কি হচ্ছে সেই নিয়ে আমাদের বিস্তর মাথা ব্যথা নেই, কারণ পাকিস্তানকে নিয়ে আমাদের মাথা ব্যথা আছে 100%, কারণ ভারতের সীমানার সঙ্গে ল্যান্ড টু ল্যান্ড পাকিস্তান কানেক্টেড, অ্যাজ ওয়েল অ্যাজ 4000 কিলোমিটার বর্ডার ভারতের সঙ্গে শেয়ার করে বাংলাদেশ। তার জন্য আমরা কনসার্ন, আমরা চিন্তিত এই বিষয়ের জন্য। আসাম সহ, ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গেই আমাদের এই রাজ্যে প্রায় 2500 কিলোমিটার বর্ডার শেয়ার করে বাংলাদেশ আমাদের সঙ্গে, ল্যান্ড টু ল্যান্ড বর্ডার। এই কারণের জন্য আমরা চিন্তিত। ভারতের পকেটের মধ্যে থাকা একটি দেশ হচ্ছে বাংলাদেশ। আমি জানি না এই ক্ষেত্রে অনেকে বিতর্কিত মন্তব্য করতে পারেন, বা আমার এই মন্তব্য নিয়ে অনেকের আপত্তি সংশয় থাকতে পারে। জওহরলাল নেহরু আজকে যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতেন, তাহলে চট্টগ্রাম আজকে ভারতের অংশ হতো। 7 সিস্টার্স না হয়ে মেবি ইট 8 সিস্টার্স হতো। আজকে বাংলাদেশ কিসের ভয় দেখাচ্ছে ভারতবর্ষকে, আমি সেটাই বিস্তারিত জানবার জন্য আজকে আলোচনার টেবিলে যাব। আমাদের সঙ্গে যারা রয়েছেন আমি দ্রুত পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন সুকন্যা ভট্টাচার্য, আইনজীবী, আর এই যারা আমাদের সঙ্গে রয়েছে, যেমন অঙ্কন বিজেপির পক্ষে রয়েছেন, অঙ্কনকেও স্বাগত জানাবো। আমাদের সঙ্গে শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী, প্রতিষ্ঠাতা বিশ্ব সেবাশ্রম সংঘ এবং বিশ্বমাতা মন্দির, আমি আপনাকেও স্বাগত জানাবো। ওভারঅল আমি রাজনৈতিক পরিচয় দিলাম, ঠিক আমি গতকালও বলেছিলাম, আজকে আবার রিপিট করছি, কনসিয়াসলি রিপিট করছি, যার যে দল থাকুক না কেন এরা প্রত্যেকে ভারতীয়। আর ভারতীয়দের উপাসে বসে যারা বাংলাদেশ থেকে বসছেন আমাদের অনুষ্ঠানের নিরিখে, তিনি বাংলাদেশি, তিনি আমাদের কাছে অতিথি। আজকে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন বাংলাদেশ থেকে AKM শরীফুল ইসলাম খান। আমি জানি উনি এখনও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কিনা। বেশ, আমি পেয়ে গেছি আমাদের সঙ্গে টিভি স্ক্রিনে AKM শরীফুল ইসলাম খান, সভাপতি অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন, সাধারণ সম্পাদক গুড গভর্নেন্স ফোরাম বাংলাদেশ। আমি আমাদের সঙ্গে আজকে পাবো। আজকে 2 তারিখ, একটা বড় দিন। কোন কারণের জন্য আজকে বড় দিন? তার কারণ হচ্ছে আজকে আমরা সারা ভারতবর্ষের মানুষ প্রত্যাশা করেছিলাম যে চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো একজন ব্রহ্মচারী সন্ন্যাসী তিনি মুক্ত হবেন বা তিনি জামিন পাবেন। তদন্ত চলুক, তাতে কোনো অসুবিধা নেই, তিনি জামিনে মুক্ত হবেন, কারণ তার শারীরিক অবস্থা ভীষণ খারাপ। সেখানে আজকে আমরা দেখলাম নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হয়েছে, নিয়ে বিতর্ক তুঙ্গে। আসি একবার আমরা একটু দেখাই আপনাদেরকে ওয়ালে, একটা মিনিট আমি একটু দেখাই যে এই যে আপনি বৈষম্যের কথা বলছেন, বৈষম্য আদতে আছে কি নেই একটা জাস্ট এক্সাম্পল আমি দেখাই। আসুন দেখি, এই হচ্ছে দেখুন, দেখে নিন, নতুন গেজেট 168 জন বাদ পড়ল। বাংলাদেশের পরীক্ষা BCS, এই পরীক্ষার হিন্দুরা বাংলাদেশের মোট জনসংখ্যার 7% কাছাকাছি, 6.5 থেকে 7-এর কাছাকাছি, আপনি হয়তো মানবেন। পরের পয়েন্টে যাই, বৈষম্যের ক্ষেত্রে সেই হারটা 46%-এর ওপর, অর্থাৎ 100 জনের সঙ্গে বৈষম্য হলে তার সঙ্গে 46% বৈষম্য হয় হচ্ছে সংখ্যালঘুদের উপর, হিন্দুদের উপর। BCS পরীক্ষার গেজেট নিয়ে বিতর্ক তুঙ্গে। কি বিতর্ক দেখাবো আপনাদেরকে, একটু তাড়াতাড়ি দেখাই, একটু কুইক দেখাই প্লিজ। BCS পরীক্ষা থেকে এই প্রথম 2024-এর গেজেট 2বার প্রকাশিত হলো।
দুবার প্রকাশিত হলো। প্রথমটা হলো অক্টোবরে 15 অক্টোবর, তারপর হচ্ছে 30 ডিসেম্বর। সংশোধনী গেজেট বেরোলো 30 ডিসেম্বর। তাতে দেখা গেল 168 জন বাদ গেল যারা সংখ্যালঘুদের থেকে। বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় নবনিয়োগপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো। এবার কোন ক্ষেত্রে কাদেরকে বাদ দেওয়া হয়েছে সেটাও দেখাবো। নতুন গেজেটে 168 জনকে বাদ। এবার দেখাই কোন কোন ডিপার্টমেন্টে কত পার্সেন্ট করে সংখ্যালঘু বাদ গেল। দেখো, হিন্দু সংখ্যা যে 168 বাদ গেছে, তার মধ্যে হিন্দুদের সংখ্যা হচ্ছে 77 জন, 45.83% হিন্দু সম্প্রদায় যারা বাদ গেলেন নতুন গেজেট থেকে। অর্থাৎ বাংলাদেশে চাকরি পাওয়ার ক্ষেত্রে, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধক পরিস্থিতি তৈরি হলো। দেখুন, প্রশাসনিক ডিপার্টমেন্টে 50% বাদ গেল, পররাষ্ট্র ডিপার্টমেন্টে 66.67% বাদ গেল, পুলিশের ক্ষেত্রে 25% কমলো হিন্দুদের সংখ্যা, নিরীক্ষা এবং হিসাব দপ্তর সেখানে 50%, কর বিভাগের ক্ষেত্রে 71.43% বাদ গেল হিন্দু সংখ্যা। আমি আরও দেখাই পরবর্তী যে বিভাগগুলো রয়েছে। শুল্ক আবগারিতে 33.33, সমবায়ের ক্ষেত্রে 33.33। সংখ্যালঘুদের চাকরি পাওয়ার সুযোগ কমলো নতুন গেজেট অনুযায়ী বিসিএস পরীক্ষার ক্ষেত্রে। রেল দপ্তরের ক্ষেত্রে 100% বাদ গেল, খাদ্য দপ্তরের ক্ষেত্রে 66.67% চাকরি পাওয়ার সম্ভাবনা সংখ্যালঘুদের কমে গেল, হিন্দুদের কমলো। তার সঙ্গে কিছু খ্রিস্টান এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষও আছেন, ডেফিনেটলি বৌদ্ধও অল্প সংখ্যক রয়েছেন। পরিসংখ্যান ডিপার্টমেন্ট সেখানে 100% কমলো। পশু এবং মৎস্য সম্পদ, প্রাণী সম্পদ সেখানে 33.33% চাকরি পাওয়ার সম্ভাবনা সংখ্যালঘুদের ক্ষেত্রে বাংলাদেশে কমলো। আমি আপনাকে বলছি, যিনি বসে রয়েছেন বাংলাদেশে, কৃষিতে 40%, স্বাস্থ্যতে 20%, গণপূর্ততে 100%, সাধারণ শিক্ষার ক্ষেত্রে 55.55% চাকরির সম্ভাবনা কমে গেল। এই উপরের শতাংশের হিসাবে নতুন নিয়োগের ক্ষেত্রে কিছু দপ্তর পুরোপুরি সংখ্যালঘু শূন্য করা হলো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সংখ্যালঘু শূন্য হলো, অর্থাৎ যেখানে 100% সম্ভাবনা কমে গেল, সেখানে যারা পুরনো ছিলেন তারা আছেন, কিন্তু নতুনদের ক্ষেত্রে সম্ভাবনা কমলো। আসুন একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আমরা সরাসরি চলে যাব। শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী রয়েছেন, প্রতিষ্ঠাতা বিশ্ব সেবাশ্রম সংঘ, বিশ্বমাতা মন্দির। চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয় নিয়ে আমরা আলোচনাতে থাকবো। আজকে যে ঘটনা হলো, তারপর কি ভাবছে সন্ত সমাজ, জানাবো। আপনাদের সঙ্গে থাকুন। আজকে হলো না জামিন, এবং এই যে জামিনের যে প্রক্রিয়া, তাতে নানান রকম বাধা আমরা দেখে এসেছি। শেষে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিম্ন আদালত জামিন দিল না। জামিনের যে মামলাটি ছিল সেটি নিম্ন আদালতে গ্রহণ হলো এবং খারিজ হলো জামিনের আবেদন। ঠিক সেরকম জায়গায় দাঁড়িয়ে শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী রয়েছেন আমাদের সঙ্গে। গতকাল আমাদের সঙ্গে মহামণ্ডলেশ্বর মহানির্বাণী আখড়া পরমাত্মানন্দজি ছিলেন। তিনি বলছিলেন, কালকে আমার আজও কথাটা এখন প্যানেল করতে গিয়ে মনে পড়ছে, যে আজকে আমরা সবাই বিনিদ্র রাত কাটাবো। আমরা এই ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আগের ছবি, যখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে 25শে নভেম্বর গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীকালে দেশদ্রোহিতার মামলায় তাকে অভিযুক্ত করা হয়। দেখুন, আইনজীবীরা কি বলছেন শোনাবো আপনাদের। যেহেতু মামলাটা এখনো ইনভেস্টিগেশনে আছে, এমত অবস্থায় যেহেতু ইনভেস্টিগেশন রিপোর্ট আছে না, যেহেতু রাষ্ট্রপতির অপরাধ, ওনার বিরুদ্ধে রাষ্ট্রপতির ধারা আছে। ধারাটা যেহেতু ধারাটা হচ্ছে নন ভ্যালিবল ধারা, এমত অবস্থায় যেহেতু কোনো রিপোর্ট আসে নাই, মামলা ইনভেস্টিগেশন আছে, মামলার জামিন শুনানি অন্তে রিজেক্ট করার জন্য। এবং সব থেকে অবাক করার মতো বিষয়, এই জায়গা থেকে শুধুমাত্র যে কিছুক্ষণ আগে জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও শুনছিলেন,
ইস্কনকে শুধুমাত্র জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও বলেনি, ইস্কনের পতাকাকে নামিয়ে দেওয়ার কথা বলা হয়েছে সমস্ত বাংলাদেশে, এবং ভারতের দালাল বলা হয়েছে ইস্কনকে। পরিষ্কার আমি স্পেসিফিক লাইনগুলো আপনাদের সামনে বলছি। ভারতের দালাল, ভারতের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করবার ডাক আদালত চত্বর থেকে দেওয়া হচ্ছে, অর্থাৎ একটা আইন বিচার ব্যবস্থার মঞ্চ বা তার ক্ষেত্র সেখান থেকে দেওয়া হচ্ছে। আমি অঙ্কনের কাছে যাব। অঙ্কন, আমার যেটা মনে হচ্ছে, মানে সমীরেশ্বর ব্রহ্মচারী আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। সুমন কুমার আইনজীবী, চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী, তিনিও আমাদের সঙ্গে ছিলেন, এবং সঙ্গে মানে সবার থেকে ওপরে আমি থ্যাঙ্কস জানাবো আপনাদেরকে যারা এই অনুষ্ঠান পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় দেখবেন এবং ডেফিনেটলি ইউটিউবে আপনারা শেয়ারও করবেন। আমাদের এই অনুষ্ঠানে পারসেপশন মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে মানুষ আল্লাহ বলে আমরা কি বলতে চাইছি, বাংলাদেশ কি বলতে চাইছে, ভারত কি বলতে চাইছে, এখানকার মানুষেরা কি বলতে চাইছেন, আর ওখানকার মানুষেরা তার কি উত্তর দিচ্ছেন, সেটা যাতে পরিষ্কার আপনাদের সামনে হয়। আজকে আল্লাহ বলে এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে। নমস্কার।